ভিডিওর শুরুতে আমরা দুজন মানুষকে দেখতে পাই যারা বোরকা পরে রাতের বেলা এটিএম মেশিনে চুরি করতে আসে। যখন তারা হাত দিয়ে এটিএম মেশিনটি উপড়াতে পারলো না, তখন তাদের তৃতীয় এক সঙ্গী গাড়ি নিয়ে সেখানে এসে পৌঁছায়। এরপর তারা গাড়ির সাথে লোহার শিকল বেঁধে এটিএম মেশিনটিকে টেনে উপড়ে ফেলে এবং নিজেদের সাথে নিয়ে চলে যায়। এই পুরো ঘটনা এক ভিখারি দেখে ফেলে। সে দেখতে পায় চারজন লোক মিলে বোরকা পরে কিভাবে এই চুরিটি করেছে। পরের দৃশ্যে আমরা দেখি প্রীতম নামের এক তরুণ তার দাদুকে নিয়ে পুলিশ স্টেশনে যায়। সে তার দাদুর জন্য একটি চুরির রিপোর্ট লেখাতে এসেছে। কনস্টেবল যখন তার দাদুকে জিজ্ঞেস করে যে তার কি জিনিস চুরি হয়েছে, তখন তার দাদু জানান যে একটি ক্যাসেট চুরি হয়ে গিয়েছে। সেই ক্যাসেটের ভিতর তার মৃত স্ত্রীর রেকর্ড করা কণ্ঠস্বর ছিল। কনস্টেবল যখন বিরক্ত হয়ে জিজ্ঞেস করে যে সেই ক্যাসেটের দাম কত ছিল, তখন দাদু বলেন তিনি এটি 19 শতকে 500 টাকা দিয়ে কিনেছিলেন। কনস্টেবল তখন কিছুটা ইতস্তত বোধ করে এবং রেগে গিয়ে বলেন, এখানে পুরো এটিএম মেশিন চুরি হয়ে গেছে আর আপনি 500 টাকার ক্যাসেটের পিছনে পড়ে আছেন। এই বলে কনস্টেবল তাদের দুজনকে থানা থেকে তাড়িয়ে দেয়। প্রীতম তার দাদুকে একটি ট্যাক্সিতে বসিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করিয়ে দেয়। দাদু চলে যাওয়ার পর প্রীতম নিজের টাই ঢিলে করে আবার থানার ভিতরে যায়। সে কনস্টেবলকে গিয়ে বলে, ওই ক্যাসেটে আমার ঠাকুমার কণ্ঠস্বর ছিল, যা আমাদের দাদু প্রতিদিন সকালবেলা শুনতেন যাতে তিনি একটু শান্তি পান। এখন যে কোনো মূল্যে আমরা ওই ট্যাপটি ফেরত চাই। আপনার কাজ হলো সেটি খুঁজে বের করা, তাই দ্রুত খুঁজুন। এই কথা শুনে তো পুলিশ কনস্টেবল ভীষণ রেগে যায় এবং অন্য পুলিশদের ডেকে প্রীতমকে লকআপে বন্দি করার নির্দেশ দেয়। ঠিক তখনই সেখানে ইন্সপেক্টর পেড্রোর প্রবেশ ঘটে। প্রীতম বারবার ইন্সপেক্টর পেড্রোর কাছে অনুরোধ করতে থাকে যেন তাকে ছেড়ে দেওয়া হয়, কারণ তার দাদু বাড়িতে একা আছেন। কিন্তু প্রীতমকে চুপ করিয়ে দেওয়া হয়। তখন কনস্টেবল ইন্সপেক্টর পেড্রোকে জানায় যে ভিখারিটি বাইরে বসে আছে। সে বোরকা পরা চারজনকে এটিএম চুরি করে নিয়ে যেতে দেখেছে। কনস্টেবল এবং পেড্রো যখন কথা বলছিল, তখন প্রীতম মাঝখান থেকে অনবরত কথা বলতে শুরু করে। এতে কনস্টেবল আবারও তার উপর ক্ষেপে যায়। তখন প্রীতম সবার সামনে দাবি করে যে আমি আপনাদের ওই এটিএম মেশিন খুঁজে দেব, শুধু আমাকে একটা কম্পিউটার দিন। প্রীতমের এই আত্মবিশ্বাস দেখে ইন্সপেক্টর পেড্রো রাজি হয়ে যান এবং তাকে লকআপ থেকে ইন্সপেক্টর পেড্রো প্রীতমের কলার ধরে তাকে কম্পিউটারের সামনে বসিয়ে দেন। কম্পিউটারে বেশ কিছুক্ষণ কাজ করার পর প্রীতম কিছু প্রিন্ট আউট বের করে পেড্রোর সামনে রাখে, যার মধ্যে চারজন আসামির ছবি ছিল। প্রীতম জানায় যে আজ পুলিশ এই আসামিদের খুঁজে পাবে না, কারণ আজ এদের মধ্যে একজনের বিয়ে হচ্ছে। পেড্রো অবাক হয়ে ভাবেন যে প্রীতম তাকে বোকা বানাচ্ছে, কিন্তু প্রীতম জোর দিয়ে বলে যে সে যা বলছে সত্যি বলছে। প্রীতম যে লোকেশনের কথা বলেছিল, পেড্রো তার টিম নিয়ে সেখানে পৌঁছান। সেখানে একটি দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকতেই তারা একটি খাটের উপর বোরকা খুঁজে পায়। এতে পেড্রোর সন্দেহ আরো গভীর হয় এবং তারা ওই ঘরের ভিতরে চুরি হওয়া এটিএম মেশিনটিও পেয়ে যান। কিন্তু দেখা যায় এটিএম এর সব টাকা গায়েব এবং মেশিনটির অবস্থা খুবই খারাপ। পেড্রো তখন বুঝতে পারেন যে প্রীতমের দেওয়া তথ্য একদমই সঠিক ছিল। তারা চারজনেই আসল চোর। পরের দৃশ্যে আমরা চোরদের মধ্যে দুজনকে দেখতে পাই, যাদের নাম পিন্টু এবং উইলসন। তারা একটি বিয়ের বরযাত্রীতে নাচছিল, আর সেই বিয়ের বর ছিল রমেশ, যে এই দলের তৃতীয় চোর। এমন সময় ইন্সপেক্টর পেড্রো সেখানে হাজির হন। রমেশ পেড্রোকে দেখা মাত্রই ভয় পেয়ে যায়। পেড্রো তাকে ধরতে এগোলে রমেশ, উইলসন এবং পিন্টু তিনজনই সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ চারদিকে তাদের ঘিরে ফেলে। একই সময় তাদের চতুর্থ সঙ্গী সন্তোষও ধরা পড়ে যায়। পুলিশ চারজনকেই গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে এবং লকআপে বন্দি করে ফেলে। ইন্সপেক্টর পেড্রো প্রীতমকে জিজ্ঞেস করেন, তুমি এত সহজে এদের কিভাবে খুঁজে বের করলে? প্রীতম জানায় যে তার বেশি সময় নেই, কারণ তার দাদু বাড়িতে একা। তাই পেড্রো নিজেই প্রীতমকে বাড়ি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেন এবং গাড়িতে যাওয়ার সময় প্রীতম পুরো রহস্যের উন্মোচন করেন। প্রীতম জানায় চোরেরা যখন চুরি করতে আসবে, তখন তারা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য মোবাইল ফোন অবশ্যই ব্যবহার করবে, যেমন গাড়ি আগে নাও, পেছনে নাও, এখানে থামো, কেউ আসছে ইত্যাদি। প্রীতম এটিএম চুরির লোকেশনটি জানার পর ওই নির্দিষ্ট সময়ে সেখানে যতগুলো মোবাইল নম্বর সক্রিয় ছিল সেগুলো ডাটা চেক করে। সে এমন 4টি নাম্বার খুঁজে পায় যেগুলো কেবল একে অপরকেই বারবার কল করছিল। এরপর সে সোশ্যাল মিডিয়া ওই নম্বরগুলোর প্রোফাইল সার্চ করে জানতে পারে যে রমেশের বিয়ে ঠিক হয়েছে এবং বিয়ের খরচের জন্য তারা মূলত এই এটিএম চুরি করেছিল। পেড্রোর প্রীতমের বুদ্ধির তারিফ করে বললেন যে তার কোনো বড় টেক কোম্পানিতে থাকা উচিত ছিল। প্রীতম বাড়িতে নামার সময় পেড্রোকে অনুরোধ করে যেন যে কোনো উপায়ে তার দাদুর ওই অডিও ক্যাসেটটি খুঁজে বের করে দেওয়া হোক। পেড্রো তাকে কথা দেন যে তিনি নিশ্চয়ই সেটি খুঁজে বের করবেন।
প্রীতমের বাড়ি থেকে ফেরার পথে পেড্রোর কাছে তার সিনিয়রের ফোন আসে। সিনিয়র জানান যে এক বড় নেতার বাড়িতে চুরি হয়েছে, সেখানে তদন্তে যেতে হবে। পেড্রো সেখানে গিয়ে জানতে পারেন যে মিনিস্টারের স্ত্রীর ফোন চুরি হয়ে গেছে। পেড্রো সেখানে নিজের বুদ্ধি কাটিয়ে বলেন, বাড়ির চারদিকে সিসিটিভি ক্যামেরা আছে, চোর এত বড় বোকামি করবে না হয়তো। মিনিস্টারের স্ত্রীর নিজেই কোথাও ফোনটি ভুল করে রেখে এসেছেন। ঠিক তখনই সেখানে বিনি নামের এক তরুণ আসে। পেড্রো তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইলে মিনিস্টারের সেক্রেটারি এবং স্বয়ং মিনিস্টার বাধা দেন। তারা বলেন বাচ্চার সাথে কোনো কথা বলা চলবে না। মিনিস্টার পেড্রোর উপর রেগে যান এবং পেড্রো কথা দেন যে সন্ধ্যার মধ্যে তিনি চোর ও ফোন দুটোই খুঁজে খুঁজে এনে দেবেন। এরপর পেড্রো থানা থেকে সোজা একটি মোবাইলের দোকানে যান এবং নিজের টাকা দিয়ে ঠিক একই মডেল এবং রঙের একটি নতুন ফোন কেনেন। থানায় এসে তিনি চোর রমেশকে ডাকেন এবং তাকে বলেন, তুমি তো এমনিতেই জেলে যাচ্ছ, তাই মিনিস্টারের বাড়ির চুরির দোষটাও নিজের ঘাড়ে নিয়ে নাও। রমেশ একটি শর্তে রাজি হয়, জেলে তাকে ভালো মশলাদার খাবার দিতে হবে। পেড্রো রাজি হয়ে যান। কিন্তু পেড্রো যখন রমেশকে নিয়ে মিনিস্টারের বাড়িতে যান, তখন মিনিস্টার নিজেই তার স্ত্রীর ফোনটি পেড্রোর সামনে এনে হাজির করেন এবং বলেন ফোনটি বাড়ির ভেতরেই ছিল। মিনিস্টার পেড্রোর উপর রেগে যান এবং বলেন, এসব নাটক করে তুমি সাধারণ মানুষকে বোকা বানাতে পারবে, কিন্তু আমাকে নয়। মিনিস্টার পেড্রোকে অপমান করে তার কিনে আনা নতুন ফোনটি ফিরিয়ে দেন এবং বাড়ি থেকে তাড়িয়ে দেন। অপমানিত হয়ে পেড্রো যখন বাড়ি ফেরেন তখন দেখেন তার স্ত্রীও রেগে নিজের ঘরে ঘুমাচ্ছেন। পেড্রো মদ খেতে শুরু করেন এবং সময় কনস্টেবল রেগির ফোন আসে এবং সে জানায় ইন্সপেক্টর পেড্রোর বদলি হয়ে গেছে, সাইবার সেল ডিপার্টমেন্টে তার ডিউটি করতে হবে। পরের দিন পেড্রো সাইবার সেলে তার নতুন ডিউটিতে যোগ দেন। কিন্তু পেড্রো কম্পিউটারে কিছুই বুঝতেন না, এমনকি কম্পিউটারের অনও করতে পারতেন না। সেখানে থাকা এক নারী অফিসার পেড্রোকে গাইড করেন এবং পাসওয়ার্ড বলে কম্পিউটারকে খুলে দেন। ঠিক তখনই এক ব্যক্তিরা রেস্তোরাঁর সার্ভারের সাইবার অ্যাটাক হয়েছে বলে রিপোর্ট লেখাতে আসেন। কিন্তু পেড্রো সাইবার অ্যাটাক কি জিনিস তাই জানতো না। তিনি ভাবেন এটি সাধারণ কোনো চুরি। তাই তিনি বারবার ওই ব্যক্তিকে জিজ্ঞেস করতে থাকেন, আপনার কাছে কি সিসিটিভি ফুটেজ আছে? ফুটেজ থাকলে আমার চোর ধরে ফেলবো। পেড্রোর এই অজ্ঞতা এবং বারবার সিসিটিভির ফুটেজ কথা শুনে রেস্তোরাঁর মালিক ভীষণ ক্ষেপে যান এবং থানায় চিৎকার করতে শুরু করেন। শেষ পর্যন্ত অন্য কর্মচারীরা এসে ওই ব্যক্তিকে বুঝিয়ে থানা থেকে বাইরে নিয়ে যান। পেড্রো যখন অন্য নারী অফিসারের পাশে এসে বসেন তখন তিনি আফসোস করে বলেন, আমার আসল কাজ তো ক্রাইম ব্রাঞ্চে, এখানকার কাজ সম্পর্কে তো আমার কোনো। এখন পেড্রো হতাশ হয়ে বসে পড়ে, আর এসব দেখে সেখানে থাকা সমস্ত অফিসাররা তাকে অন্য নজরে দেখতে শুরু করে। তারপর পেড্রো তার সিনিয়রের কাছে চলে যায়। সিনিয়র বলেন যে তুমি একজন ভালো অফিসার, কিন্তু তোমার ট্রান্সফার করা আমার হাতে নেই। তারপর পেড্রো একটি আশার আলো নিয়ে প্রীতমের কাছে যায় এবং তাকে নিজের সাহায্যের কথা বলে। এরপর পেড্রো তাকে বলে যে আমি তোমার কাছে 3-4টি কেস নিয়ে আসবো, যদি তুমি সেগুলো সমাধান করে দাও তবে হয়তো আমাকে আবারও ক্রাইম ব্রাঞ্চের ভেতরে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু প্রীতম তাকে সাহায্য করতে একেবারে রাজি হয় না। তখন পেড্রো প্রীতমের একটি দুর্বল জায়গায় আঘাত করে এবং বলে যে আমার তো মনে হয় তোমার দাদুর সেই ট্যাপ রেকর্ডটি আর কখনোই খুঁজে পাওয়া যাবে না। এখন প্রীতম পরিষ্কার বুঝতে পারছে যতক্ষণ না পর্যন্ত পেড্রোর পাশে সে দাঁড়াবে ততক্ষণ ট্যাপ রেকর্ডার পাওয়া সম্ভব নয়। তাই বাধ্য হয়ে প্রীতম পেড্রোর পাশে দাঁড়াতে রাজি হয়ে যায়। প্রীতমের সাথে কথা শেষে পেড্রো যখন আবার নিজের বাড়িতে ফিরে আসে তখন তার কাছে অ্যানা নামের একজন রিপোর্টারের ফোন আসে। অ্যানা জানায় যে আমার কাছে একটি অদ্ভুত ইমেল এসেছে। সেখানে এক ব্যক্তি লিখেছে যে আগামীকাল সে কাউকে খুন করতে যাচ্ছে, তাই আমাকে এই খবরটি পুরো মিডিয়ায় ছড়িয়ে দিতে হবে। অ্যানা আরও জানায় যে আমার কাছে মাত্র 5 ঘন্টা সময় আছে, তাই আপনি দ্রুত খুঁজে বের করুন যে এই ইমেলটি কে পাঠিয়েছে। এরপর পেড্রো আবারও ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। এটা দেখে পেড্রো স্ত্রী অবাক হয়ে যায় যে এই মাত্রই তো এলো, আবার এখনোই বেরিয়ে যেতে হলো। ঠিক তখনই বাড়ি থেকে বের হতেই পেড্রো প্রীতমকে কল করলো এবং জানায় যে আমার কাছে একটা কেস এসেছে, এক প্রেমিক তার প্রেমিকা এবং তার স্বামীকে খুন করতে চলেছে, আর তারপর সে নিজেও নিজেকে শেষ করে দেবে। তুমি যদি এই কেসে আমার পাশে থাকো তবে ওই 3জনেরই প্রাণ বাঁচাতে পারবে। এই কথাটি শোনা মাত্রই প্রীতমের মনের মধ্যে পুরো দৃশ্যটি ভেসে ওঠে, যে একটি লোক টাওয়ার থেকে লাফ দিচ্ছে এবং একজন মধ্যবয়সী লোক রক্তে ভেজে অবস্থায় নিচে পড়ে আছে। তারপর প্রীতম পেড্রোকে জিজ্ঞেস করে যে কোথায় আসতে হবে এবং পেড্রো তাকে সাইবার সেলে আসার জন্য বলে। এবার পরবর্তী এপিসোডে দেখা যাক কি হয়।